সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তৃণমূল কংগ্রেস নিজেদের সার্বিক ব্যর্থতা এবং সর্বভারতীয় ক্ষেত্রে তার দলের প্রাসঙ্গিকতা তৈরি করবার জন্য যে বিতর্ক ডেকে আনছেন, এতে কার্যত বাংলা এবং বাঙালি দুটোই অসম্মানিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যারা বিজেপির বিরোধিতা করছেন, মোদী বিরোধিতা করছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে তারা যে নতুন নাটক মঞ্চস্থ করতে চাইছেন, তাদের উদ্দেশ্য একটাই, যে রাজনৈতিক দলের গর্ভ থেকে যারা জন্ম নিয়েছেন এবং যাদের লিগ্যাসি এখনো বহন করে কংগ্রেস নামটি পর্যন্ত প্রত্যাখ্যান করতে পারেননি, তৃণমূল কংগ্রেস থেকে গেছেন। আজকে সেই দল অতীতে তাদের পূর্বসূরীরা কি আচরণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। কংগ্রেস বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেসের ইতিহাস বাঙালিকে ছুরি মারার ইতিহাস। কংগ্রেসের ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়নের ইতিহাস। কংগ্রেসের ইতিহাস দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস। কংগ্রেসের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ইতিহাস। কংগ্রেসের ইতিহাস যদুনাথ সরকার সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস। বাঙালির মন থেকে, এই ধরনের বাঙালি পাঠকের কাছ থেকে, একটার পর একটা প্রজন্মের কাছ থেকে প্রকৃত ইতিহাস কেড়ে নেওয়াই হচ্ছে কংগ্রেসের ইতিহাস। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বলেছিলেন যে উনি ফিরে এলে আমরা তাকে খোলা তলোয়ার নিয়ে সম্বোধন করব, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাকে ভারতের পাঠ্যপুস্তক থেকে কার্যত বাদ দিয়েছেন, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আইনের ট্রায়ালকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রামকে কালিমালিপ্ত করেছেন, যারা 60-এর দশক পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার ওপরে ভিজিলেন্স চালিয়েছেন, বিভিন্ন সময় গোয়েন্দা নিয়োগ করেছেন, যারা দিনের পর দিন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কটূক্তি করেছেন, সেই বামপন্থীরাও এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যখন কেন্দ্রীয় সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে একটা আমলাতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আজকে 125তম নেতাজির জন্মদিবসে তারা যখন একটা ট্যাবলোর আয়োজন করেছে, তখন অহেতুক নেতাজিকে বাঙালি বানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করেছে কংগ্রেস। সুখেন্দু শেখর বাবু একজন প্রাজ্ঞ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তার এটা মনে রাখা উচিত, তার ইতিহাসটা আরেকবার ঝালিয়ে নেওয়া প্রয়োজন আছে যে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পশ্চিমবঙ্গের কংগ্রেসীদের ভোটে নয়। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পাঞ্জাবের ভোটে। মহারাষ্ট্রে নরিম্যানের নেতৃত্বে সুভাষচন্দ্র বসুকে ভোট দিয়েছিল সেখানকার কংগ্রেসের ভোটাররা, তার জন্য তিনি সভাপতি হয়েছিলেন গান্ধীজির প্রার্থীকে হারিয়ে। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আজীবন বিশ্বাসঘাতকতা করেছেন, ব্যাকস্ট্যাপ করেছেন যাকে, আজকে সেই রাজনৈতিক দল আজকে আপনাদের সামনে, আমাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার কথা বলছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শুধু বাঙালি বানাতে চাইছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাঙালি নন, নেতাজি সুভাষচন্দ্র বসু গোটা ভারতের। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের ভূমিকায় যদি সুভাষ বসু না থাকতেন, যদি সুভাষ বসুর আইনের ট্রায়াল না হতো, তাহলে হয়তো 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেতাম না। আর যার বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ওই আজাদ হিন্দ ফৌজের এখনো জীবিত যারা সেনাবাহিনীর মানুষজন আছেন, আজকে তাদের সঙ্গে নিয়ে তিনি ওই লালকেল্লায় দাঁড়িয়ে নেতাজি বলেছিলেন যখন আমরা স্বাধীন হব তখন আমরা লালকেল্লা থেকে আমাদের জাতীয় পতাকা তুলব। সেই জায়গায় দাঁড়িয়ে 21শে অক্টোবর 1943-কে, যেদিন আজাদ হিন্দ সরকার তৈরি হয়, সেই আজাদ হিন্দ সরকার ওই দিনটাকে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতার দিন, প্রথম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছেন। যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, সেই রাসবিহারী বসুর নাম বর্তমান প্রজন্ম জানে না, ভুলিয়ে দেওয়া হয়েছে। যে কংগ্রেস দিনের পর দিন ভারতের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাঙালি বিপ্লবী শহীদদের অমর্যাদা করেছেন, যারা ক্ষুদিরামকে, যারা একসময় বলেছিলেন মিসগাইডেড প্যাট্রিয়ট,
মনে রাখতে হবে বাঘা যতীন, সেই যতীন দাসের যেদিন যতীন দাস যখন মারা যান, সেই যতীন দাসকে সেই স্থলে যেখানে যতীন শেষকৃত্যের সময় মহাত্মা গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় মানুষের পক্ষ থেকে, দেশপ্রেমিকদের পক্ষ থেকে সেখানে মালা দেওয়ার জন্য, তিনি সেখানে মালা দেননি। তিনি বলেছিলেন ওই পথটা আমার পথ নয়, ওই পথে আমি বিশ্বাস করি না। ভগৎ সিংয়ের ফাঁসি কার জন্য হয়েছিল? কারা দিনের পর দিন বাংলার ভূমিকাকে, বাঙালির ভূমিকাকে অস্বীকার করেছে? প্রতাপাদিত্য বাঙালি প্রতাপাদিত্য, সেই বাঙালি প্রতাপাদিত্য যার বাংলার আইকন হওয়ার কথা ছিল, আজকে তার নাম কোনো ইতিহাস বইতে লেখা থাকে না। এই বাংলার মাটিতে রানী শিরোমণি জন্মেছিলেন। ব্রিটিশ নিজের ট্রেজারিকে আর্মারিতে ট্রান্সফার করতে হয়েছিল। সমস্ত মানুষ জড়ো হয়ে গিয়েছিল মেদিনীপুর শহরে। একজন নিম্নবর্ণের একজন মহিলা, তিনি আজকে লড়াই করেছিলেন সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে। সেই সময় আজকে রানী শিরোমণির নাম কেউ উচ্চারণ করে না। তাই যারা এ নিয়ে নেতাজিকে বাঙালি বানাতে চাইছেন, কখনো রবীন্দ্রনাথকে বাঙালি বানাতে চাইছেন, তাদের প্রতি কংগ্রেসের আচরণ অতীতে কি ছিল, বর্তমানে কি আছে, এটা মানুষের জানা। আর সেই কংগ্রেসের লিগ্যাসি নিয়ে যারা রাজনীতি করছেন, তাদের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের বক্তব্য রাখার। তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে তারা এইবার দলে সাংগঠনিক নেতাজি প্রসঙ্গে যেটা মানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য, রাজনাথ সিং এর চিঠি, তারপরেও পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে ওরা যে ব্যাখ্যায় দিক না কেন, আসলে এটা হচ্ছে বাংলার অপমান, বাঙালিকে অপমান করবার মানে উদ্দেশ্যেই বিজেপি এই কাজ করেছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষিত মানুষ, এই আমাদের অফিসের পাশেই এই কলেজেই পড়াশুনো করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, শিক্ষামন্ত্রী ছিলেন, কর্পোরেট রসে স্নাতক, এখন হেভিওয়েট শিল্পমন্ত্রী। উনি এটা বোঝেন। আপনি দেখবেন চোখের ভাষা, মুখের ভাব, উনিও গম্ভীর। উনি হৃদয় থেকে বলছেন না, পরিস্থিতির বাধ্যবাধকতায় ওনাকে এই টিউটার্স ট্রিটমেন্ট পড়তে হচ্ছে। এটা দুর্ভাগ্যের। কিন্তু একটা প্রশ্ন, চন্দ্র বসু বলছেন, মানে যারা আপনি জানেন যে এর আগে এই বিষয়টা নিয়ে চন্দ্র বসু তিনি করেছিলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লেখা, কথা অপনয়ন বলেছিলেন, এরা কিন্তু সবাই বলছেন যে কেন্দ্র সরকার যেটা করেছে সেটা তারা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও তারা রাখছেন যে সে কেন্দ্র যেমন একটা নেতাজি শুধু বসু পরিবারের নয়, রবীন্দ্রনাথ শুধু ঠাকুর পরিবারের নয়, এরা তাদের কালোজয়ী সত্তা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কারোর আবেগ থেকে, পারিবারিক সম্বন্ধ থেকে কেউ কোনো কথা বলে থাকতে পারেন, কিন্তু পার্টির অবস্থান এটাই যে নেতাজির সম্পূর্ণ মর্যাদা দিয়েই ভারত সরকার তার ট্যাবলো এই শোভাযাত্রায় সামিল করছে। নেতাজিকে অপমান করবার কোনো ইচ্ছা কোনো সরকারের নেই, থাকতে পারে না। তা যদি করে থাকে, অতীতে কংগ্রেস সরকার করেছে, তার দল করেছে, স্বাধীনতার আগে করেছে, স্বাধীনতার পরে করেছে, ধারাবাহিকভাবে করেছে। আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীতে যে সৈনিকরা ছিলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও তাদের ভারতীয় সেনাবাহিনীতে কেউ সামিল করে নেয়নি। সুতরাং আমি আবার বলছি, কংগ্রেসের ইতিহাস, নেতাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা ইতিহাস। পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন, তিনিও ছাত্র পরিষদ করেছেন, সরাসরি কংগ্রেস। তার আগে সুখেন্দুবাবু, তিনিও কংগ্রেস করেছেন, ছাত্র পরিষদ করেছেন। তাদের ইতিহাস এটাই যে তারা বাঙালিরা, পশ্চিমবঙ্গের কংগ্রেসীরা সুভাষ বোসের বিরোধিতা করেছিলেন। সুভাষ বোসের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকেন, যদি কংগ্রেসের নির্বাচন দেখেন, সেটা পাঞ্জাব, উত্তরপ্রদেশের একাংশ, মহারাষ্ট্র, তার ভোটে সুভাষ বোস জিতেছিলেন। যেখানে শ্যামাপ্রসাদের কথা বলছেন, সুজন চক্রবর্তীর কালকে আমি বক্তব্য শুনছিলাম, সুজনবাবু যে মাটিতে দাঁড়িয়ে নিজেকে পরিচয় দিচ্ছেন ভারতীয় বলে আজকে, যদিও ভারতীয় হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ওনার কাছে, বাধ্যবাধকতা, কম্পালশন, ওটা তার চয়েস নয়। কারণ উনি যে পার্টি করেন সেটা ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়, ভারতের কমিউনিস্ট পার্টি। ঘটনাচক্রে উনি ভারতে জন্মেছেন, এটা মতাদর্শগতভাবে উনি বিশ্বাস করেন। ঠিক একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রত্যাখ্যান করেছিলেন। শ্যামাপ্রসাদ তার নিজের ডায়েরিতে লিখেছিলেন
এরপরে সম্পূর্ণ ভিন্ন মেরুতে রাজনীতি করলেও শ্যামাপ্রসাদ মুখার্জি তার জীবদ্দশায় কোনোদিন নেতাজি সম্পর্কে কোনো কটূক্তি করেননি, তাকে বিরোধিতা করে মানুষের সামনে তাকে হেয় করবার চেষ্টা করেননি। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, চলার পথ ভিন্ন হতে পারে, কিন্তু তা নিয়ে যে কদর্য আক্রমণ যারা চালিয়ে যাচ্ছেন আমরা এর পক্ষে নই। নেতাজি রাজনীতির ঊর্ধ্বে, নেতাজি শুধু বাংলার নন, নেতাজি শুধু বসু পরিবারের নন, নেতাজি সমস্ত পৃথিবীর মুক্তিকামী মানুষের একজন প্রতীক মাত্র। নেতাজি আমাদের আবেগ, নেতাজি বাংলা, বাঙালি এবং সারা ভারতের মানুষের অন্তরের অন্তঃস্থলে তার মধুর স্মৃতি নিয়ে, তার উন্মাদনা নিয়ে বিরাজ করবেন। আমি একটা ছোট্ট চন্দ্র বসুর এইটার রিয়াকশনটা দরকার। এটা হচ্ছে উনি বলছেন যে কেন্দ্র আলাদা করে ট্যাবলো করছে, সেটা খুবই অ্যাপ্রিসিয়েবল, কিন্তু পাশাপাশি যে পশ্চিমবঙ্গ সরকারের যে ট্যাবলো, আজকে যদি উড়িষ্যা গভর্নমেন্ট কোনো ট্যাবলো করে তাহলে ক্ষতি কি ছিল? আর মানে হাবিজাবি একাধিক প্রচুর ট্যাবলো তো এটা তো কোনো বারবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা কোনো পারিবারিক সিদ্ধান্ত নয়, কোনো দলীয় সিদ্ধান্ত নয়, কোনো প্রধানমন্ত্রী, কোনো গৃহমন্ত্রী তাদের একতরফা সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত একটি বিশেষ টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেন। 56টা ট্যাবলোর মধ্যে 21টা ট্যাবলো সিলেক্টেড হয়েছে। ঠিক একইভাবে ওই কমিটি, যে কমিটি আজকে এই সিদ্ধান্ত নিয়েছে, সেই কমিটি 2016, 2017, 2019, 2019-এ আজকে তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের ট্যাবলোকে সিলেক্ট করেছিল। পরে কয়েকটি রাজ্যের বাদ গেছে। সেই কমিটি অতীতে তামিলনাড়ুকে 4বার সিলেক্ট করেছে, এবছর সম্ভবত কেরল বা তামিলনাড়ু কারণ একটা ট্যাবলো হয়নি। এটার মধ্যে কোনো রাজনীতির অবকাশ নেই। আমরা নেতাজিকে নিয়ে রাজনীতি চাই না, বাংলার মানুষও চান না। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বৈঠক মানে বিক্ষুব্ধদের বৈঠক হয়েছে, পিকনিক হয়েছে, তারপরে পোস্টার বিড়ম্বনা হয়েছে এবং এরপরে দিল্লি থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এই গোটা ঘটনা নিয়ে যে বিক্ষুব্ধদের নিয়ে কি হচ্ছে, কি পরিস্থিতি এখন একটু যদি বলেন। পরিস্থিতি এখন ঠান্ডা পড়েছে তো, কোনো পরিস্থিতি কোথাও কোনো গন্ডগোল নেই, কোথাও কোনো বিক্ষোভ নেই। অনভিপ্রেত কিছু ঘটনা আছে, পার্টি অস্বীকার করছে না, কিছু কমিউনিকেশন গ্যাপ আছে, কিন্তু বিক্ষোভ কোথায়? আনন্দের খবর, সবাই মিলে একসঙ্গে গিয়ে পিকনিক করছেন। আপনারাই বলছেন, আপনাদের কয়েকজন গিয়েছিল, আপনারা পোস্টার দেওয়াটা ঘৃণ্য। কোনো বিজেপির কর্মী এই কাজ করতে পারে না। পোস্টার যারা লাগিয়েছেন, যেখানে যে পোস্টারই লাগিয়ে থাক, এটা একটা ঘৃণ্য গৃহীত কাজ। আগের দিনও আমরা বলেছি যে ট্রেনে আমরা জায়গায় দেখেছি পোস্টার লাগে গুপ্ত রোগের পোস্টার, সেখানে আপনি পলিটিক্যাল পার্টির পোস্টার লাগিয়ে দিচ্ছেন। এটা তো আগের দিনও বলেছি, আজকেও বলছি। এটা এই আলোচনার মধ্যে, এই বিতর্কের মধ্যে পার্টি নেই। পার্টি সংঘবদ্ধ, পার্টি আছে। যেটুকুনি সামান্য বিচ্যুতি আছে, যে অনভিপ্রেত ঘটনা আছে, সেই সাংগঠনিক সমস্যাকে পার্টি নিজের গঠনতন্ত্র দিয়ে, নিজস্ব মেকানিজম দিয়ে শীঘ্রই সমাপ্ত করবে। এই অধ্যায় শেষ হবে। হ্যাঁ, সেটা সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় গেছেন, দফায় দফায় বৈঠক করছেন এবং একই সঙ্গে তাদের যে প্রার্থী তালিকাও সেটা প্রকাশ্যে আসবে, যারা আশাবাদী গোয়া সরকার গঠন করতে চায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তরুণ সাংসদ। তিনি এই সুন্দর মনোরম পরিবেশে গোয়ায় গেছেন। সব সময় তো আপনার বীজ ভালো লাগবে না, কি সব সময় সেই প্রাচীন চার্চগুলো দেখতে ভালো লাগবে না। সকলের সঙ্গে বসে কথাবার্তা বলতে হবে, বৈঠক করতে হবে, রাজনীতি খেলা করতে হবে। রাজনৈতিক কর্মী, তিনি তো আর সি বিচের পাশে গিয়ে লুডো খেলবেন না। তো সেই জন্য তারা তাদের কাজ করছেন, তারা ভালো করে করুন। এটাই তো গণতন্ত্র, সবাই সব জায়গায় যাবে, সবাই সব জায়গায় আসবে, এটাই তো আমরা বলতে চাই। উনি গোয়ায় যাবেন, উত্তরপ্রদেশে যাবেন, লখনৌতে যাবেন, সব জায়গায় যান, এটা উচিত। এটার মধ্যে কেন এটা নিয়ে প্রশ্ন উঠবে? ভারতের সংবিধান তো তাদের অধিকার দিয়েছে সব জায়গায় গিয়ে রাজনীতি করার। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু সমস্যা আছে, এখানে বিরোধী দলই নেতাই যেতে পারেন না। বিজেপির কর্মী আক্রান্ত হলে, খুন হলে, সেখানে বিজেপির নেতারা, বিজেপির বিধায়ক, সাংসদরা পৌঁছতে পারেন না। করোনাকালে সাংসদ নিজের এলাকায় ত্রাণ নিয়ে যেতে পারেন না। এটা পশ্চিমবঙ্গ একটু আলাদা, এগিয়ে বাংলা। বাদবাকি সব জায়গায় সবাই যাবেন, দেখবেন, আনন্দ করবেন,
প্রতিদ্বন্দ্বিতা করবেন, জমানতের জমানত বাজেয়াপ্ত করে আবার চলে আসবেন। ইউপির নির্বাচন সামনেই, আর এই পরিস্থিতিতে আজকে যখন আমরা কথা বলছি তখন কিরণময় নন্দের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট যদি হয়, সেটাকে কিভাবে দেখছেন? যদি শক্তিকে আরো বেশি শক্তিশালী হবে? কিরণময় নন্দ তো অত্যন্ত শক্তিশালী পশ্চিমবঙ্গে ছিলেন এক সময়, বা এখনো হয়তো আছেন, জানা নেই ঠিক আমার। এই মৎস্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসে থাকাকালীন কে কি অভিযোগ করেছেন সেগুলো আমি মনে করিয়ে দিতে চাই না। তিনি যদি আবার বাংলা থেকে কয়েকজন মানুষকে উত্তরপ্রদেশে নিয়ে যেতে পারেন, তাহলে আমাদের যে সার্বিক ভারতীয় দর্শন যে সবাই সব জায়গায় থাকবে, এই শুধুমাত্র এই রাজ্যের বেড়াজালে কেন মানুষের চিন্তাকে খণ্ডিত করে দেওয়া হবে, সেটা অন্তত দূর করতে পারেন। যে যার সঙ্গে খুশি আলোচনা করতে পারেন, যার সঙ্গে খুশি চা খেতে পারেন, যেখানে খুশি বেড়াতে যেতে পারেন, প্রয়োজনে জোট করতে পারেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু অতীতের ফলের পুনরাবৃত্তি আবার দেখতে পাবেন 1 মাসের 2 মাসের মধ্যে। অক্সফ্যাম ইন্ডিয়ার একটা রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে করোনা কালে দেশের গরিবরা আরো গরিব হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে। একেবারে মুষ্টিমেয় কিছু দেশের মানে ধনী শ্রেষ্ঠ যারা, তাদের হাতে দেশের সমস্ত সম্পদের একটা সিংহভাগ অংশ কুক্ষিগত হয়েছে। করোনার আগে থেকেই এই পরিস্থিতি চলছে মোদি জামানায়। এটা সামগ্রিকভাবে সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে রিপোর্টে বলা হয়েছে। আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন ইকোনমিক্স, সেখানে 2 + 2 doesn't make 4 all the times, সব সময় 4 হয় না। এটা হাইওয়ের মতো নয় যে আপনি এখানে দাঁড়ালে 2 কিলোমিটার দূরের জিনিস দেখতে পাবেন। এটা একটা আঁকাবাঁকা পথ আছে, চোরা বালি আছে, খরস্রোতা নদী আছে, সেভাবেই এগিয়ে চলে। তো এটা তো কেউ অস্বীকার করেনি যে পৃথিবীতে এখন এমন কোনো মতাদর্শ আসেনি বা মতবাদ তৈরি হয়নি যেটা সমস্ত সমস্যার সমাধান করতে পেরেছে। কমান্ড ইকোনমি হোক কিংবা মার্কেট বরোয়িং পলিসি হোক, কিংবা এখন জনকল্যাণকর রাষ্ট্রের মধ্যে ওই ট্রিকলিং ডাউন পলিসি হোক, কোনোটাও কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি। এই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে তো আমরা দেখেছি যে ভারতবর্ষে বিনিয়োগ বাড়ছে। এই সময় তো ইন্ডেক্স একদম 60,000 পার করে গেছে, সেন্সেক্স। তো এটাও তো দেখে গেছি। ফলে যারা বিনিয়োগ করেছেন, কিছু সংখ্যক মানুষ অর্থবান হয়েছেন, বহু মানুষের কর্মসংকোচন হয়েছে। এটা তো টোটালিটারিয়ান স্টেট নয়, বাট রাজ্য নিজের মতো করে, দেশ নিজের মতো করে একটা খতিয়ান মানুষের সামনে তুলে ধরতে পারেননি। এটা সারা পৃথিবীর কাছে যে অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজকে কর্মসংস্থান সে অর্থে বাড়ছে না। এটা অর্থনীতিবিদদের কাছে নিঃসন্দেহে একটা একাডেমিক চ্যালেঞ্জ এবং পলিটিশিয়ানদের কাছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। তো এটা তো একটা সমস্যা, বিশ্বজোড়া সমস্যা। তা নিয়ে সব সরকার চিন্তা করছে, দেশও চিন্তা করছে। বলছে এই প্রসঙ্গে যে এটা আসলে বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকার, তারা অর্থনৈতিক সংস্কার করে উঠতে পারেনি। অর্থনৈতিক সংস্কারের নামে মানুষের যা করেছে তাতে মানুষের সমস্যা বাড়িয়েছে। বিজেপি আসলে ক্ষমতা এবং পদের লড়াই নিয়েই ব্যস্ত। ওই গ্রুপ ডি এর বিষয়টা কি হলো একটু জিজ্ঞেস করবেন তো। আবার তো প্রতিদিন তো একটার পর একটা অফিসের সামনে ধর্ণা চলেছে। বিভিন্ন সময় হাইকোর্ট তো কড়া করে বকে দিচ্ছে, খালি নতুন করে তো একটা মন্ত্রক তৈরি করতে হবে হাইকোর্টের বাইরে। পুলিশে পদ খালি, স্বাস্থ্যকর্মীদের অবস্থা অত্যন্ত করুণ, নার্সরা আন্দোলন করছে, সরকার 5 লক্ষ শূন্য পদকে ধ্বংস করেছে। এসব সব ঠিকঠাক রাখলে তো মানুষ ঠিকঠাক থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রচার করবেন অখিলেশ যাদবের হয়ে। ভার্চুয়ালি ভালো কথা, এটা আনন্দের খবর। আমরা চাই না আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ এই দিক অন্য রাজ্যে চলে গিয়ে, যেভাবে সব জায়গায় তো সংক্রমণ আছে, উনি সংক্রামিত হন। আমরা সুস্থতা কামনা করি, উনি আনন্দে থাকুন, ভালো থাকুন, প্রচার করুন, বিজেপির বিরুদ্ধে আরও বিষোদ্গার করুন, নতুন নতুন শব্দচয়ন তুলে আনুন। অতীতে আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে নতুন নতুন শব্দবন্ধ উঠে এসেছিল, সেগুলো আর মনে করাতে চাইছে না। এবার আরও কি নতুন কিছু বাংলা ভাষা সাহিত্যে তিনি অবদান নিয়ে আসবেন, তার আক্রমণের মধ্যে দিয়ে তার প্রতীক্ষায় আছে পার্টি।
মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ফেসবুকে কিছুদিন আগে রাজ্য সরকারের কাছে চ্যালেঞ্জ করেছিলেন যে তার খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে তার 1 কোটি টাকার মতো প্রজেক্টের টাকা নাকি আটকে রেখেছে, সেটা ছাড়ছাড়। এরপর দেখা গেল যে গোটা খড়গপুর শহরে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে পোস্টার দেওয়া হয়েছে যে এরকম টাকা তার আটকে রাখা হয়েছে। কি বলবেন? দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন, আমি কি বলবো? আমি এটুকুনি বলতে পারি, শুধু দিলীপ ঘোষ একা নন, এই 18 জন এমপি যেখানে যেখানে আছেন, একজন তার মধ্যে আবার ছেড়ে গিয়ে প্রথম একাদশে খেলবেন বলে গেছেন, এখনো পর্যন্ত সাইড লাইনে মনে হয় এখনো ঢুকতে পারেননি পর্যন্ত। যত প্রজেক্ট আছে সমস্ত ক্ষেত্রেই রাজ্য সরকারের অসহযোগিতা, স্থানীয় প্রশাসনের অসহযোগিতা, ডিএম এর অসহযোগিতা, পঞ্চায়েতের অসহযোগিতার কারণে সেই ফান্ড তার পুরোপুরি সেটাকে ব্যবহার করা যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। এটা হাইকোর্টের বাইরে যে আজকে তৃণমূল কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আইনজীবী সেলের যে মানে ক্ষোভ বিক্ষোভ কার্যত কেন কল্যাণ ব্যানার্জি তো রাজ্য সরকারের হয়ে এত বড় লড়াই লড়লেন। সিঙ্গুর পরিবর্তনের অন্যতম নিয়ামক যে সিঙ্গুর ছিল, সেই সিঙ্গুরের লড়াইয়ে তিনি বারবার ভিক্টরি সাইন দেখালেন, তার হাত ধরে ওখানে আবির খেলা হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত উচ্ছ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রোজ বিজেপিকে আক্রমণ, পার্টির লাইন মেনে রাজ্যপালকে কদর্য ভাষায় আক্রমণ, বিরোধী দলনেতাকে আক্রমণ, মোদীকে আক্রমণ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দিলেন, তার জন্য এত বিক্ষোভ। আরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুমোদন ছাড়া বিবৃতি দিয়েছেন, কার কত ঘাড়ে মাথা আছে বক্তৃতা রাখবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে পুরোপুরি আশীর্বাদধন্য একজন মানুষ, একদম প্রথম দিন থেকে তৃণমূলের আইনের ব্যাপারটা সামলাচ্ছেন। তার বিরুদ্ধে ছোটখাটো বিক্ষোভ, এগুলো কি মানুষ গ্রহণ করবে? আর ওগুলো তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, পারিবারিক ঝামেলায় আমরা কেন ঢুকতে যাব? ও সিট লখনউ যাবেন বলছে, কে? ভার্চুয়ালি করবেন না। হ্যাঁ যাবে। লখনউ যাবেন, গিয়ে প্রচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 8 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে গিয়ে প্রচার করবেন। আনন্দের খবর, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে যাবেন, প্রচুর বাঙালি আছেন, তারা মুখ্যমন্ত্রীর কথা শুনবেন। প্রত্যেকটি বাঙালি অধ্যুষিত আসনে গতবার নয় তার আগের বারও ধারাবাহিকভাবে বিজেপি প্রার্থীরাই যেতে। এবং শুধু লখনউ না, লখনউ এবং বেনারস দুবার দু জায়গায়। একদম দারুণ যাবেন। বেনারসের মার্জিন যদি কিছুটা কমানো যায়, বা ওখানেও অনেক বাঙালি আছেন বেনারসে, বাঙালি টোলা আছেন, মুখ্যমন্ত্রীকে দেখে বাঙালিরা আসবেন, এসে বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন, এরকমই আপনারা ধরে নিন, আর তারপরে ফলাফলটা দেখবেন। সমিতা, অধীর চৌধুরী বলেছেন যে নির্মলা সীতারামন যেটা টুইট করেছে সেটা তো তার দপ্তরই নয়, তাহলে তার জবাব দেওয়ার বিষয়ে এটা কেন আসছে? আজকে অধীর চৌধুরী এটা বলেছেন। উনি এখন সন্ন্যাসী রাজা, আর কিছু বলার নেই। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আচ্ছা, সিএন এর মানে আমাদের সিএন এর কোনো প্রশ্ন আছে? কাল ঘুমিয়ে পড়েছে। সেটা হচ্ছে সুখেন্দু শেখর রায় লাল গোলাপ দিয়ে প্রশ্ন আছে না হয়ে গেছে। সিএম এটা কি ওখানে করতে হয় না? কোথায়? উত্তরপ্রদেশে। করবে, স্বাগত জানাবে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে স্পেশালি